ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হল বাংলা অনুষ্ঠান। আমি রোকেয়া হায়দার। শ্রোতা দর্শকদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের সান্ধ্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন ৮ ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমে শোনা যাক বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি ইজাজ পেরিন হিউসেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওয়াশিংটনের সঙ্গে বর্ধিত উত্তেজনার মাঝে জরুরি সলা পরামর্শের জন্য মস্কো ফিরে গেছেন। প্রেসিডেন্ট বাইডেন সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট পুতিনকে হত্যাকারী বলে উল্লেখ করলে দুটি দেশের সম্পর্কে আরও অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার দপ্তর থেকে জানানো হয়, প্রেসিডেন্ট পুতিনের অনুমতিক্রমে রুশ সরকারের বিভিন্ন সংস্থা প্রভাব খাটিয়ে প্রেসিডেন্ট বাইডেনের পদপ্রার্থিতা কলঙ্কিত করা এবং প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানানো সহ নির্বাচনী প্রক্রিয়ায় আস্থাভঙ্গ এবং যুক্তরাষ্ট্রের আর্থসামাজিক বিভাজনে তারা সচেষ্ট হয়েছিল। ক্রেমলিন অবশ্য এসব অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দেয়। গত 4 মাসে নতুন করে সংক্রমণ দেখা দেয়াতে ভারতের স্বাস্থ্য দপ্তর রবিবার জানায়, পুণ্যার্থীদের উৎসবে বিশাল সমাবেশ, যেখানে সামাজিক দূরত্ব মানা এক কথায় অসম্ভব, তা নতুন করে সংক্রমণ অতিমাত্রায় বৃদ্ধি করতে পারে। গঙ্গার তীরে হরিদ্বার পবিত্র শহরে কয়েক সপ্তাহ মহাকুম্ভ অনুষ্ঠান শুরু হবার পর থেকে প্রতিদিন সেখানে 40 জনের মতো পুণ্যার্থী সংক্রমিত হচ্ছেন। মহাকুম্ভ ধর্মীয় উৎসব প্রতি 12 বছরে একবার পালিত হয়। আয়োজকেরা এবছর 15 কোটি পুণ্যার্থী আশা করছেন। হিন্দু পুণ্যার্থীদের ধারণা, গঙ্গা স্নান তাদের পাপের কালিমা মুছে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রবিবার দায়িত্ব গ্রহণের পর প্রথম কাবুল সফরে আসেন। তালিবানদের সঙ্গে চুক্তি মোতাবেক 1 মে তারিখে সকল সেনাদের প্রত্যাহার করে নেওয়া হবে কিনা সে পরিস্থিতি নিরূপণ করতে প্রতিরক্ষামন্ত্রী কাবুল সফর করছেন। ভারত সফর শেষ করে প্রতিরক্ষামন্ত্রী কাবুলে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে আলোচনায় মিলিত হন। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী প্রতিরক্ষামন্ত্রী অস্টিন কাবুলে প্রেসিডেন্ট গনির উদ্বেগের কথা জানবেন এবং পরিস্থিতি মূল্যায়ন করে পদক্ষেপ নেবেন। আফগান প্রেসিডেন্টের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট গনি ও প্রতিরক্ষামন্ত্রী অস্টিন উচ্চমাত্রার সহিংসতার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং আফগানিস্তানে সঠিক ও দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের প্রতি গুরুত্ব আরোপ করেন। যুক্তরাষ্ট্রের 2 জন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা জানান, ইরান ওয়াশিংটনস্থ যুক্তরাষ্ট্রের ফোর্ট ম্যাকনের সেনাঘাঁটি এবং সেনাবাহিনীর ভাইস চিফ অব স্টাফের বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছে। তারা জানান, জাতীয় নিরাপত্তা এজেন্সি জানুয়ারি মাসে গুপ্ত কথোপকথনে শুনতে পায় যে ইরানের রেভলিউশনারি গার্ড বা কুদস ফোর্স 2000 সালের ইয়েমেনি বন্দরে আত্মঘাতী হামলার ধাঁচে ইউএসএস কোল স্টাইলের হামলার পরিকল্পনা করছে। এডেন বন্দরের সেই হামলায় 17 জন যুক্তরাষ্ট্রের নাবিক নিহত হয়েছিলেন। এসব হুমকির কারণে সেনাবাহিনী ফোর্ট ম্যাকনেরের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আবেদন জানিয়েছে। ছোট বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা গত কয়েক সপ্তাহ ধরে হঠাৎ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। ঢাকা থেকে জহুরুল আলমের একটি রিপোর্ট। বাংলাদেশে গত কয়েকদিনে করোনা ভাইরাসের সংক্রমণের গ্রাফ দ্রুত ঊর্ধ্বমুখী হতে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষকরা সংক্রমণ নিয়ন্ত্রণে মানুষকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশের এখন চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে পাওয়া করোনা ভাইরাসের বিপজ্জনক ভ্যারিয়েন্ট সমূহ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে দেশে দ্রুত করোনা সংক্রমণের চিত্র উদ্বেগের কারণ হলেও এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। তাদের মতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং একই সাথে অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। এক গবেষণার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দেশে বর্তমানে মাত্র 20% মানুষ মাস্ক ব্যবহার করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহার করলে এবং স্বাস্থ্যবিধি মানলে সংক্রমণের হার কমে যায় এবং এর তোয়াক্কা না করলে সংক্রমণ বেড়ে যায়। তাদের মতে সম্প্রতি মাস দেড়েক দেশে সংক্রমণের হার অনেকটা কমে গেলে
অনেকে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বেপরোয়া আচরণ শুরু করায় সংক্রমণের হার দ্রুত বাড়তে শুরু করেছে। অনেকে করোনার টিকার প্রথম ডোজ নিয়েও বেপরোয়া আচরণ করছেন বলে উল্লেখ করে তারা বলেন, টিকার প্রথম ডোজ নেওয়ার অন্তত 3 সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া শুরু হয়। করোনার টিকা সম্পর্কে বাংলাদেশের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার ASM আলমগীর সংবাদ মাধ্যমকে বলেছেন, টিকা মানুষের শরীরে পূর্ণভাবে কার্যকর হয় দ্বিতীয় ডোজ নেয়ার 2 সপ্তাহ পরে। আমাদের মনে রাখতে হবে যে আমরা প্রথম ডোজের 8 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দিব। দ্বিতীয় ডোজ দেওয়ারও 14 দিন পরে গিয়ে এই টিকার ম্যাক্সিমাম কার্যকারিতা যেটা সেটা আপনি পাবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, টিকা পূর্ণভাবে কার্যকর হলেও তা শতভাগ সুরক্ষা দেওয়ার গ্যারান্টি কোনো টিকা প্রস্তুতকারকই দেয় নাই। তাই 2 ডোজ টিকা নেওয়ার পরও পূর্ণ সুরক্ষা পেতে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে বলে তারা উল্লেখ করেন। তবে তারা অবশ্য বলেছেন, টিকা নিলে যদি কোনো কারণে সংক্রমণ হয়ও তবে তার মাত্রা হবে মৃদু। এদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ সোমবার জানিয়েছে, দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন 30 জন করোনা রোগী এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 2809 জন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। ভারতের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কোভিশিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে 2টি ডোজের মধ্যে 6 থেকে 8 সপ্তাহের ব্যবধান রাখতে হবে, যাতে করে সঠিক ফলাফল পাওয়া যায়। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি প্রতিবেদন। ভারতে করোনার প্রতিষেধক কোভিশিল্ডের 2টি ডোজের মধ্যে অন্তত 6 থেকে 8 সপ্তাহ ব্যবধান রাখা দরকার বলে আজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে। এতদিন করোনার টিকার প্রথম ডোজ নেওয়ার পর 28 থেকে 42 দিনের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে বলা হতো, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা প্রতিষেধকের পূর্ণ ফল পাওয়ার জন্য 2টি ডোজের মধ্যে অন্তত 8 সপ্তাহ ব্যবধান থাকা উচিত। ভারতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা করোনার প্রতিষেধক পুনের সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউট তৈরি করছে কোভিশিল্ড নাম দিয়ে। এখন ভারতে 60 বছরের বেশি বয়সী মানুষদের এবং 45 থেকে 60-এর মধ্যে যাদের বয়স, তবে অন্যান্য রোগে ভুগছেন, তাদের করোনার টিকা দেওয়া হচ্ছে। কোথাও পাওয়া যাচ্ছে কোভিশিল্ড আর কোথাও ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কোভ্যাক্সিনের ক্ষেত্রে পুরনো নিয়মই চলবে। নতুন নিয়ম অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহের ব্যবধান রাখতে হবে শুধুমাত্র কোভিশিল্ডের ক্ষেত্রে। আজ এই মর্মে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠিয়ে দিয়েছে। ইদানিং ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়াতে কেন্দ্র যথেষ্ট উদ্বিগ্ন। যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে করোনার টিকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে যে গতিতে কাজ এগোচ্ছে তাতে সকলে পেতে এখনো অনেক মাস লেগে যাবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অব আমেরিকা, কলকাতা। বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন থেকে। মহিলাদের সহিংসতা থেকে রক্ষার নিমিত্ত ইউরোপিয়ান চুক্তি থেকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েব এরদোয়ানের আকস্মিক প্রত্যাহারের সমালোচনা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন চুক্তির প্রত্যাখ্যানকে অন্যায্য এবং হতাশাব্যঞ্জক বলে উল্লেখ করেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, বিভিন্ন দেশকে মহিলাদের সহিংসতা বন্ধে তাদের প্রতিশ্রুতিকে আরও জোরদার করতে হবে, সেগুলো প্রত্যাখ্যান করে নয়। এছাড়াও অপরাধীদের বিচার করতে হবে। বিশ্বজুড়ে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে এটি হবে হতাশাব্যঞ্জক, পিছনে চলা এক পদক্ষেপ। রাশিয়ার জঙ্গি বিমান উত্তর পশ্চিমাঞ্চল সিরিয়ার তুরস্ক সীমান্ত বরাবর বিদ্রোহীদের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সিরিয়ার আর্টিলারি বাহিনী হাসপাতালে হামলা চালালে 7 জন সাধারণ নাগরিক নিহত এবং 14 জন চিকিৎসাকর্মী আহত হয়েছেন। ন্যাশনাল আর্মির একজন মুখপাত্র বলেন, দামেস্ক সরকারের সহায়তাকারী রুশ বাহিনী সিরিয়ায় বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটিটি পতনের লক্ষ্যে বিমান হামলা জোরদার করেছে। মালয়েশিয়ার উত্তর কোরিয়ার দূতাবাসের কূটনীতিকেরা দূতাবাস ত্যাগ করেছেন। মালয়েশিয়া সরকার একজন উত্তর কোরীয় নাগরিককে অর্থ পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে সমর্পণ করলে দুটি দেশ সম্পর্ক ছিন্ন করে। কুয়ালালামপুরের উপকণ্ঠে অবস্থিত কোরীয় দূতাবাসের পতাকা ও দূতাবাসের নাম ফলক সরিয়ে নেওয়া হয়। দুটি বাস কূটনীতিক এবং তাদের পরিবার পরিজনদের বিমানবন্দরে নিয়ে যায় এবং তারা চীনের একটি ফ্লাইটে কুয়ালালামপুর ত্যাগ করেন। এবং অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ সিডনির বন্যা কবলিত পশ্চিমাঞ্চলীয় শহরতলি থেকে সোমবার আরও হাজার হাজার জনগণকে উদ্ধারের পরিকল্পনা নিয়েছেন। কর্তৃপক্ষ জানান, 60 বছরে এমন বন্যা সিডনি প্রত্যক্ষ করেনি।
সামাজিক মাধ্যমে ছিন্ন ভিন্ন বাড়ি, ভেসে আসা যানবাহন, কৃষি খামারের গবাদি পশু, বন্যাপ্লাবিত সড়ক, ব্রিজ ও ঘরবাড়ি ও খামারের ছবি দেখানো হয়। নিউ সাউথ ওয়েলস এবং পার্শ্ববর্তী কুইন্সল্যান্ডের বিশাল এলাকা জুড়ে ভয়াবহ বন্যার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন। ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন। বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় হাজারেরও বেশি বসতি পুড়ে গেছে। এতে অনেকেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। কারো কারো অগ্নিদগ্ধ শরীর চেনারও উপায় নেই। আগুনে পুড়ে কতজনের মৃত্যু হয়েছে তা এখনো কোনোভাবেই জানা সম্ভব হচ্ছে না। যদিও এগুলোর সত্যতা নিশ্চিত করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল 3টার দিকে উখিয়ার 8 নম্বর ক্যাম্পে আগুন লাগে। এরপর আশেপাশের ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল 3টার দিকে উখিয়ার 8 নম্বর ক্যাম্পে আগুন লাগে। এরপর আশেপাশের ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও কাজে নেমেছে। এই রিপোর্ট প্রস্তুত করার সময় রাত 9টার দিকেও ক্যাম্পে কোথাও কোথাও আগুন জ্বলছিল। বাংলাদেশ সরকারি দপ্তর এবং জাতিসংঘের সংস্থাগুলো থেকে জানানো হয়েছে, হতাহত এবং ক্ষয়ক্ষতির যাচাই করা হচ্ছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন, বাংলাদেশ এবং নেপাল নৌপথ, সড়ক, রেল, বিমান চলাচল এবং জলবিদ্যুৎ সহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত পোষণ করেছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে 2 দিনের সফরে ঢাকায় আগত নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের স্ব বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এই অনুষ্ঠানে নেপালি ভাষায় তার বক্তব্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আহ্বান জানিয়েছেন। हाम्रा दुई देशबीच सहज एवं व्यापक अन्तर्क्रिया र सहकार्यका लागि सम्पर्क सञ्जाल अत्यावश्यक छ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপাল সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযোগ এবং যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। আমরা নেপাল এবং বাংলাদেশের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য, নৌপথ, সড়ক, রেল এবং বিমান যোগাযোগ, সেই সাথে বিদ্যুৎ, জ্বালানি, বিশেষ করে পানি বিদ্যুৎ খাত, পর্যটন এবং পানি ব্যবস্থাপনার বিষয়ে আমাদের সহযোগিতা দিন দিন বৃদ্ধি করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর নীতি আদর্শ মেনে চলার উপর তাগিদ দেন। নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ। নেপালের প্রেসিডেন্ট জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা। চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে শনাক্ত হচ্ছে 200 জন। শনাক্তের হার 12% বেশি। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাড়ছে নমুনা পরীক্ষায় ভোগান্তি। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও পাওয়া যাচ্ছে না নমুনা পরীক্ষার শিডিউল। এমন দৃশ্য দেখা গেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বিদেশগামীদের। সকাল 8টা থেকে এখানে 9টা, 10টা, 11টা, 12টা 4 ঘন্টা ধরে এখানে বসে আছে। কোন রকম কোন রেসপন্স পাচ্ছি না ওদের কাছ থেকে। মানুষের যে ডিস্টেন্সটা, অথচ আমাদের এখানে এই ডিস্টেন্সটা নাই। In here now want to test so waiting morning 9 o'clock waiting until now then no have any of the process, no have the numbering, no people to quit, just waiting. এদিকে নমুনা পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এর মধ্যে দুর্নীতিও ভরা এখানের মধ্যে।
ঠিক আছে, আপনি যদি 2-3 হাজার টাকা দেন আপনাকে লাইনে দাঁড়ানো হচ্ছে না, টাকা দিচ্ছে আপনাকে সিরিয়ালটা দিয়ে দিচ্ছে, তারপর আপনি চলে যাচ্ছেন। আমরা শুধু আমাদের দোষ দিয়ে হতে পারবো না, আমরা সচেতন হলে কতক্ষণ খবর, কিন্তু প্রশাসনকে এখানে থাকতে হবে। তো আমরা যে এটা যে রোটেশনের জন্য যে আসছি, আমাদের একটা নাই শৃঙ্খলা নেই, কোনো কিছু নেই। এখানে কোন সুস্থ সেটা বোঝা যাচ্ছে না। অনেকে আছে যে এখানে মাস্ক পরতেছে, বাইরে পড়তেছে না। তো যিনি অসুস্থ সে কিন্তু আরেকজনকে অসুস্থ করে দিচ্ছে। পর্যাপ্ত জনবল না থাকায় সমস্যা হচ্ছে বলে জানান চট্টগ্রামের সিভিল সার্জন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি আমাদের এখানে যতটুকু আমাদের জনবল বাড়ানো যায়, আমরা আরো জনবল পেলে আরো সহনীয় করতে পারবো আমরা। এদিকে সংক্রমণ নিয়ন্ত্রণে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহ্বানের পাশাপাশি জনগণকে উদ্বুদ্ধ করতে বিতরণ করা হয় মাস্ক। হাসান ফেরদৌস, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম। আনিস আহমেদ সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট এখন আপনাদের জন্য শোনাচ্ছেন। আজ আমাদের সঙ্গে কলকাতা থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষক শ্রী সুমন ভট্টাচার্য। প্রথমেই জানতে চাই যে তৃণমূল কংগ্রেস তো এর মধ্যেই তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করলো এবং আজকে বিজেপিও তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। তো এই দুটি প্রধান দল, আমরা অন্য দল সম্পর্কে কথা বলবো একটু পরে, তো এই দুটি প্রধান দলের নির্বাচনী ইশতেহারের মধ্যে কি রকম পার্থক্য রয়েছে? দেখুন, মানে দুটো দলের পজিশনিং আলাদা। তৃণমূলের মূল পজিশনিং হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে গরিবদের বন্ধু এবং নিজের সরকারকে গরিবদের সরকার বলে প্রজেক্ট করার চেষ্টা করছে। আর অন্যদিকে বিজেপির যেটা সমস্যা, মানে আজকেও বিজেপির ইস্তাহার প্রকাশের পরই যেগুলো নিয়ে হইচই শুরু হয়ে গেছে বা আজকাল যা হয় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের মিম ছড়িয়ে পড়ছে, সেগুলো হচ্ছে বিজেপির এই বাঙালি হয়ে ওঠার চেষ্টায় বিজেপি এমন কিছু ভুল করছে যেগুলো ভাবা যায় না। একটা উদাহরণ দিই, বিজেপি একটু আগে তাদের ইস্তাহারে যে কোনো কেউ গিয়ে তাদের সোনার বাংলা ওয়েবসাইটে সার্চ করলেও পাবেন, বিজেপি লিখেছে যে টেগোর অ্যাওয়ার্ড দেওয়া হবে। অর্থাৎ বাঙালিরা যে টেগোর বলে না, ওটা যে ঠাকুর, উনি যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, সেইটা বিজেপির যারা এই ইস্তাহার তৈরি করেছে তাদের ধারণা নেই। আরেকটা উদাহরণ দিই, ঠিক তার পরের লাইনেই আছে, বলা হয়েছে সত্যজিৎ রায় অ্যাওয়ার্ড দেওয়া হবে। তো এরপরেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গেছে যে সত্যজিৎ রায়, যিনি আজীবন বামপন্থী ছিলেন বা বলা ভালো লেফট লিবারাল ছিলেন, তিনি কবে থেকে বিজেপির সম্পত্তি হলেন। তো মানে আমি জানি না সত্যজিৎ রায়ের পরিবারের থেকে এখনো রিয়াকশন আমি দেখিনি, কিন্তু সত্যজিৎ রায়ের ভক্তরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছে বিষয়টাই। তো এইটা হচ্ছে বিজেপির সংকট। বিজেপি তো আসলে একটা উত্তর ভারত কেন্দ্রিক দল। তারা যখন পশ্চিমবাংলায় ঢুকছে তখন যেসব আইকনগুলোকে নেবার চেষ্টা করছে সেটা তাদের আইডিওলজির সঙ্গে যায় না। অর্থাৎ সত্যজিৎ রায় কোনোদিন বিজেপি, মানে যে পার্টিটা নিজেকে লাভ জিহাদের সাথে কথা বলে, যে পার্টিটা নিজেকে খাবার উপরে বিধিনিষেধ চাপায়, তাদের সঙ্গে সত্যজিৎ রায় বা সুভাষচন্দ্র বসু বা রবীন্দ্রনাথ ঠাকুর কখনো যেতে পারেন। এইটা হচ্ছে বিজেপির এই নির্বাচনের প্রধানতম সমস্যা, যেটাকে আবার তৃণমূল রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করছে বিজেপিকে ক্রমাগত বহিরাগত আখ্যা। ভারতবর্ষের যে অর্থনৈতিক সমস্যা সেটা কাটানোর জন্য মমতাও তার ইস্তাহারে বলেছেন ৬,০০০ টাকা করে আমি প্রত্যেককে দেব, প্রতিটা পরিবারকে দেব। তো ইস্যুটা হচ্ছে যে মমতা নিজের স্ট্যান্সটাকে যেটা প্রমাণ করবার চেষ্টা করছে সেটা গরিবদের দল, আর বিজেপি যেটা প্রমাণ করবার চেষ্টা করছে যে বিজেপির গোটা স্লোগানটা দাঁড়িয়ে আছে হচ্ছে যে নরেন্দ্র মোদী, এবং নরেন্দ্র মোদী যে ডেভেলপমেন্টের কথা বলেন, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যে একই সরকার থাকলে উন্নয়নের সুবিধে হবে। হ্যাঁ, সেই প্রসঙ্গে আরেকটি কথায় আসি যে এবার কংগ্রেস এবং বামজোট মিলে বিশাল একটি জনসভা করেছে ব্রিগেডে এবং সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো আপনি কতটুকু মনে করেন যে কংগ্রেস ও বাম ফ্রন্টের যে জোট হয়েছে সেই জোট কতখানি চ্যালেঞ্জ মমতার দলের প্রতি অথবা বিজেপির প্রতি? দেখুন, কংগ্রেসের মানে পশ্চিমবাংলা এই মুহূর্তে কংগ্রেসের মূল শক্তিটা
সীমাবদ্ধ মূলত দুটি জেলায়, সেটা হচ্ছে মুর্শিদাবাদ এবং মালদা, যেখানে মূলত সংখ্যালঘুদের বাস। আমার নিজের ধারণা সেই দুটো জেলাতে কংগ্রেস এবারও যথেষ্ট ভালো ফলাফল করবে। তার সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু আসনে এবার কংগ্রেস বা মানে আমি কংগ্রেসের কথাই প্রথমত বলবো, কারণ ভারতবর্ষে গত 1.5 বছর ধরে যে সিএএ বা এনআরসির বিরুদ্ধে যে আন্দোলন চলছে, তাতে তো মানে সংখ্যালঘু সম্প্রদায় তারা কংগ্রেসের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে কংগ্রেস যদি সংখ্যালঘুদের ভোট পায়, সেটা মমতার জন্য একটা অবশ্যই চ্যালেঞ্জ, বিশেষ করে এই মুর্শিদাবাদ, মালদা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। আর সিপিএম গত লোকসভা নির্বাচনে 2019-এর লোকসভা নির্বাচনে সিপিএম 7% পৌঁছে গেছে। সিপিএম যদি নিজের ভোটটা বাড়াতে পারে তাহলে সেটা বিজেপির জন্য চ্যালেঞ্জ, কারণ এটা মানে সিট ধরে ধরে দেখা গিয়েছিল যে বামেদের যে ভোটটা সেটাই রামেদের কাছে চলে গেছে। তো ফলে যদি বামেরা আবার ভোটটা বাড়িয়ে নিতে পারে তাহলে সেটা বিজেপির জন্য চিন্তা। তাহলে কিন্তু বিজেপির কাছে যে 37% ভোট আছে বলে লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম, সেই 37% থেকে যদি 3-4% চলে যায় তাহলে কিন্তু বিজেপির জন্য রিয়েল চ্যালেঞ্জ। শ্রী সুমন ভট্টাচার্য, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুনি চলতি ঘটনাবলীর উপর সেলিম হোসেনের একটি প্রতিবেদন। ভয়েস অফ আমেরিকার রিপোর্টের ভিত্তিতে তিনি এই রিপোর্টটি তৈরি করেছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে বেড়েই চলেছে অভিবাসীর সংখ্যা। সাথে সাথে বাইডেন প্রশাসন চাপের মধ্যে পড়েছে দ্রুত পরিস্থিতি মোকাবেলার জন্য নীতিমালা তৈরি করায়, বিশেষ করে সেখানে জড়ো হওয়া বিপুল সংখ্যক শিশুর অবস্থা বিবেচনায় এনে। আর সবচেয়ে চাপের মধ্যে রয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেকজান্দ্রো মায়োরাকাস। অত্যন্ত পরিষ্কার বার্তা হচ্ছে, আসবেন না, সীমান্ত বন্ধ আছে, সীমান্তটি সুরক্ষিত আছে। সীমান্ত পরিস্থিতির সাম্প্রতিক অবস্থার প্রেক্ষিতে বাইডেন প্রশাসনের পক্ষে এই পরিষ্কার বার্তাই দিয়েছেন আলেকজান্দ্রো মায়োরাকাস। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে গত 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসীর আগমন ঘটেছে এবার। এই অবস্থায় করোনা মহামারীর বরাত দিয়ে বাইডেন প্রশাসন বলছে, এখনো ভ্রমণের সময় আসেনি। সীমান্তে জড়ো হওয়া অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশই প্রাপ্তবয়স্ক, তাদেরকে বহিষ্কার করা হচ্ছে। একইভাবে যেসব পরিবার জড়ো হয়েছে সেখানে তাদেরকেও ফেরত পাঠানো হচ্ছে, তবে যেসব শিশুরা অভিভাবকহীন তাদেরকে নয়। সীমান্তে হাজার হাজার অভিভাবকহীন শিশু সীমান্তরক্ষীদের হেফাজতে রয়েছে। বাইডেন প্রশাসন তাদের জন্য উপযুক্ত আবাসনের সন্ধান করছে। বলা হচ্ছে, ট্রাম্প প্রশাসন যে অভিবাসন ব্যবস্থা ভেঙে দিয়েছিল সেই ব্যবস্থাটি পুনর্নির্মাণ করতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেকজান্দ্রো মায়োরাকাস বলেন, আমরা আমাদের সীমান্তে আগত অসহায় শিশুদের প্রয়োজনীয়তার দিকে নজর দেওয়ার সাথে সাথে সিস্টেম পুনর্নির্মাণ করছি। কিছু রিপাবলিকান আইন প্রণেতা বলছেন, বাইডেনই মিশ্র বার্তার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করছেন এবং ট্রাম্পের তথাকথিত মেক্সিকো নীতির অবসান করছেন, যার ফলে আশ্রয়প্রার্থীদের আদালতের কার্যক্রমের জন্য অপেক্ষা করতে হচ্ছে। তারা বলছেন, ট্রাম্পের নীতিতে হন্ডুরাস, গুয়াতেমালা এবং অন্যান্য দেশের অভিবাসন প্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে আসার প্রয়াস কঠিন হয়ে উঠেছিল। রিপাবলিকান মাইকেল ম্যাককুল যেমনটি বলেন, It's going to get worse. It's going to get a lot worse. Springtime, summer, more and more come over. The message is coming back that, hey, we got... পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে। বসন্তে গ্রীষ্মে আরো অনেক লোক আসবে। এমন বার্তা দেওয়া হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নিয়েছে। আসুন, আমরা পাচারকারীদের জন্য, ব্যবসায়ের জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমরা ভবিষ্যৎবাণী করছি, এই গ্রীষ্মে অন্তত 1 মিলিয়ন লোক এই দেশে প্রবেশের চেষ্টা করবে। সীমান্তে আসা শিশুদের 72 ঘণ্টা সীমান্তরক্ষীদের হেফাজতে থাকার পর আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। যুক্তরাষ্ট্র প্রশাসন গত সপ্তাহে 3টি নতুন আশ্রয় কেন্দ্র চালু করেছে, আরও আশ্রয় কেন্দ্র করবার পরিকল্পনা চলছে। মিশেল কুইনের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তী দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
সম্প্রতি নরওয়েতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে একজনের মৃত্যু এবং ৩ জন হাসপাতালে ভর্তির খবর পাওয়ার পর অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সম্ভাব্য প্রতিকূল পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই টিকা কর্মসূচির কার্যক্রম বন্ধ করতে জার্মানি, ফ্রান্স এবং ইতালি সহ ইউরোপীয় ইউনিয়নের আরও বেশ কয়েকটি সদস্য দেশ যোগ দিয়েছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা হেনরি রিজওয়েল তার এই প্রতিবেদনে জানাচ্ছেন যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে ইউরোপীয় রাষ্ট্রগুলির যথেষ্ট উদ্বেগ থাকলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কিন্তু এটি নিরাপদ একটি টিকা। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেমস পাহান বলেন, Today's decision is a purely precautionary measure. আমাদের আজকের সিদ্ধান্তটি প্রকৃতপক্ষে একটি সতর্কতামূলক ব্যবস্থা। শনিবার নরওয়েতে যে ঘোষণা করা হয়েছে, মস্তিষ্কের রক্তক্ষরণ থেকে একজন ব্যক্তি মারা গিয়েছেন এবং অ্যাস্ট্রাজেনেকা টিকা নেবার কিছুক্ষণ পরেই রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে আরো ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘোষণা। নরওয়েজিয়ান মেডিসিন সংস্থার চিফ ফিজিশিয়ান সিগোর্ডো হর্তেমো বলেন, এখনো পর্যন্ত আমরা ভ্যাকসিনের সাথে এই ঘটনা সংযুক্ত কিনা সে কথা বলতে পারবো না, তবে এই ঘটনা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা এটি নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করছি। ইউরোপের বাইরে কঙ্গো এবং ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়া বন্ধ করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন বলেন, Of the 330 million vaccines doses that have been deployed, we are not aware of any one confirmed COVID vaccine related death. There have been deaths following vaccination. 30 লক্ষ টিকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে আমরা কোভিড ভ্যাকসিন সম্পর্কিত কোনো মৃত্যুর বিষয়ে অবগত নই। মানুষ টিকা দেওয়ার পরেও মৃত্যুর ঘটনা ঘটছে, তবে শুধু টিকার জন্য নয়, মানুষ বিভিন্ন রোগেও প্রতিদিন মারা যাচ্ছে। ইউরোপের 1,70,00,000 মানুষ যারা এই ভ্যাকসিন নিয়েছে। অ্যাস্ট্রাজেনেকা বলেছে যে 40%-রও কম মানুষের শরীরে রক্ত জমাট বাঁধার কোন রকম সমস্যা দেখা গেছে। এই ভ্যাকসিন অনেক দেশের গণটিকা কার্যক্রমগুলির মূল স্তম্ভ। এটি তুলনামূলকভাবে অনেক কম খরচে নেওয়া সম্ভব এবং এই ভ্যাকসিনকে অতি স্বল্প তাপমাত্রায় সংরক্ষণ করারও কোনো প্রয়োজন নেই। নাইজেরিয়ার স্বাস্থ্যকর্মীরা অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন গ্রহণ শুরু করেছেন। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এই ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিলে সারা বিশ্বের মানুষের ভ্যাকসিনের উপরে আস্থা অথবা বিশ্বাসের উপর একটা আঘাত আসবে। নরউইচ স্কুল অফ মেডিসিন থেকে অধ্যাপক পল হান্টার বলেন, It clearly has to be investigated. I think the big concern, though, is that we do know that an increasing across a number of European. এটি পরিষ্কারভাবে তদন্ত করতে হবে। তবে আমি মনে করি আমরা সবাই জানি যে সবচেয়ে বড় উদ্বেগটি হলো টিকা দেওয়ার ক্ষেত্রে যে কোনো বিলম্ব, বিশেষত যখন এই রোগটি এখনো অনেক সাধারণ এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশে তা ক্রমেই বাড়ছে। সেই সব ক্ষেত্রে এটি আরো গুরুতর বিপদ ডেকে আনবে এবং আরো বেশি সংখ্যায় মানুষের মৃত্যু হবে। অধ্যাপক হান্টার আরও জানিয়েছেন যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলির খবর ইতিমধ্যেই জানাজানি হয়ে গেছে, কিন্তু সেগুলি তদন্তের পরিণতি অনিচ্ছাকৃত হতে পারে। তিনি বলেন, One of the problems as well is that as soon as you start worrying about a particular adverse outcome, generate a আপনি যখন কোনো বিশেষ ক্ষতিকারক ফলাফল সম্পর্কে উদ্বেগ শুরু করবেন এবং তা সবাইকে জানাবেন, তখন দেখবেন আরো অনেক মানুষ সেই একই আশঙ্কার কথা জানাবে এবং আসলে এইভাবেই মহামারী সম্পর্কে প্রায় একটি মিথ্যা খবর রটতে শুরু করবে। এই মহামারীতে যেসব দেশগুলিতে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ আক্রান্ত হয়েছিল, ব্রাজিল তাদের মধ্যে অন্যতম। সেখানে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনটি কিন্তু সবেমাত্র সরকারি অনুমোদন পেয়েছে, তবে যুক্তরাষ্ট্রে এটি ব্যবহারের অনুমোদন এখনো অবধি পাওয়া যায়নি। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার। সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.